একবার ভাবুন, আপনি সমুদ্রের মাঝখানে ভেসে চলেছেন। হঠাৎ আপনার চোখে পড়ে এমন একটা জাহাজ যা গত ১০০ বছর ধরে ঢেউয়ের মাঝে হারিয়ে ঘুরে বেড়াচ্ছে, সম্পূর্ণ একা, রহস্যে ভরা আর সোনা দিয়ে বোঝায়। গল্পের শুরু ১৯৬২ সাল থেকে। ইতালির সমুদ্রের ঢেউয়ের ওপর ভেসে চলছিল এক বিলাসবহুল ক্রুজ শিপ MS অ্যান্টোনিয়া গ্রেজিয়া। সেই রাতে জাহাজের ডান্স হলে জমে উঠেছিল আসর। চারদিকে হাসি, আনন্দ, সঙ্গীত আর নাচের উচ্ছ্বাস। সবাই যেন নিজের দুনিয়ায় মগ্ন। কিন্তু ঠিক তখনই ক্যামেরা থেমে যায় এক রহস্যময় হাতের উপর। হাতটা ধীরে ধীরে একটা লিভার টানে, আর পরের মুহূর্তেই বাতাস চিরে একটা স্টিলের তার পুরো ডান্স ফ্লোর জুড়ে ছুটে যায়। এক নিমিষেই হাসি খুশির পরিবেশ পরিণত হয় ভয়ঙ্কর চিৎকারে। মুহূর্তের মধ্যেই সব যাত্রী মাটিতে লুটিয়ে পড়ে। তবে এই ভয়াবহ ঘটনার মধ্যে এক ছোট্ট মেয়ে কেটি বেঁচে যায়। তার উচ্চতা কম হওয়ায় সেই তার মাথার উপর দিয়েই চলে যায়। ভয় আর আতঙ্কে কাঁপতে কাঁপতে সে জোরে চিৎকার করতে থাকে। আর তারপর সেই রাতের পর থেকে জাহাজটির আর কোনো খোঁজই পাওয়া যায় না। ৪০ বছর পর, সময় এখন ২০০২ সাল। সমুদ্রের মাঝে কাজ করছে একটি স্যালভেজ টিম। তাদের ক্যাপ্টেন শান মার্ফি একজন দক্ষ এবং বুদ্ধিমান লিডার। তারা একটি ভাঙা জাহাজ উদ্ধার করে তীরে নিয়ে আসে এবং সেই সাফল্য উদযাপন করতে থাকে। ঠিক তখনই তাদের সামনে হাজির হয় এক রহস্যময় ব্যক্তি, জ্যাক ফেরিম্যান। সে নিজেকে একজন ওয়েদার পাইলট বলে পরিচয় দেয়। জ্যাক জানায় সমুদ্রের মাঝখানে একটি পুরনো জাহাজের খোঁজ সে জানে, সেই একই অ্যান্টোনিয়া গ্রেজিয়া, যা ৪০ বছর আগে হঠাৎ করেই নিখোঁজ হয়ে গিয়েছিল। জ্যাকের দাবি সেই জাহাজে লুকিয়ে আছে অমূল্য ধনসম্পদ। লোভ আর রোমাঞ্চ দুটোই একসাথে কাজ করে, আর টিমটি রাজি হয়ে যায়। তারা সবাই জ্যাকের সাথে সেই রহস্যময় গন্তব্যের দিকে রওনা দেয়। কয়েকদিনের দীর্ঘ যাত্রার পর তারা যখন সেখানে পৌঁছায়, প্রথমে সবাই হতাশ হয়ে পড়ে। কোথাও কোনো জাহাজের দেখা নেই। কিন্তু হঠাৎই সমুদ্রের ঘন কুয়াশার মাঝ থেকে একটা বিশাল ছায়া ভেসে ওঠে। জাহাজটা ধীরে ধীরে কাছে আসতেই সবার গা শিউরে ওঠে। সেটাই ছিল সেই অ্যান্টোনিয়া গ্রেজিয়া। পুরো জাহাজটা যেন ঠিক ৪০ বছর আগের মতোই, কিন্তু সময়ের ছাপ আর নিঃসঙ্গতা স্পষ্টভাবে ফুটে উঠেছে তার প্রতিটি অংশে। মার্ফি আর তার টিম জাহাজে ওঠে। চারদিক নিস্তব্ধ, কিন্তু বাতাস ভারী আর ভীতিকর। অদ্ভুত কিছু শব্দ প্রতিধ্বনিত হতে থাকে চারপাশে। সেই শব্দের উৎস খুঁজতে খুঁজতে তারা পৌঁছে যায় এক পুরনো ঘড়ির কাছে। আশ্চর্যজনকভাবে ঘড়ির পেন্ডুলাম এখনও দুলছে, যেন কেউ একটু আগেই সেটাকে ছুঁয়ে গেছে। কিন্তু তারা কাছে যেতেই হঠাৎ করেই সেটি থেমে যায়। এমন সময় পাশে রাখা টেবিলের ওপর থাকা স্ক্রিপ্টগুলো নিজে নিজেই বদলাতে শুরু করে, আর সেখানে ভেসে ওঠে একটাই শব্দ, ওয়েলকাম। সবাই স্তব্ধ হয়ে যায়। আরও সামনে এগোতেই হঠাৎ করে মেঝে ভেঙে যায়, আর টিমের একজন সদস্য নিচে পড়ে যেতে থাকে। ঠিক তখনই মারিন তার হাত ধরে টেনে তুলতে থাকে। কিন্তু সে যখন নিচের দিকে তাকায়, তখন তার চোখ আটকে যায় সামনে। সে দেখে সেই ছোট্ট মেয়ে কেটি, যার চিৎকার ১৯৬২ সালে এই জাহাজে প্রতিধ্বনিত হয়েছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ৪০ বছর পেরিয়ে গেলেও মেয়েটার বয়স একটুও বাড়েনি। বুঝতে বাকি থাকে না এটা কোনো মানুষের নয়, এটা একটা আত্মা। মারিন তাকিয়ে থাকে, আর মুহূর্তের মধ্যেই মেয়েটা হাওয়ার মতো মিলিয়ে যায়, যেন সে কখনো ছিলই না। ভয়ে কাঁপতে কাঁপতে মারিন তার সঙ্গীকে উপরে তুলে আনে। এখন সবাই আরও সতর্ক হয়ে যায়। জাহাজের ভেতর যতই তারা এগোতে থাকে, ততই তারা এমন সব চিহ্ন পায় যা স্পষ্ট করে দেয় এই জাহাজ শুধু লোহা আর কাঠের তৈরি নয়, বরং ভয়ঙ্কর এক রহস্যের কারাগার। তল্লাশি করতে গিয়ে তারা একটা জিনিস দেখে অবাক হয়ে যায়। একটি কেবিনে তারা খুঁজে পায় আধুনিক ধরনের একটা হাতঘড়ি। মারিন অবাক হয়ে বলে, ১৯৬০ সালের সময় তো এমন ঘড়ি বানানোই হতো না। ক্যাপ্টেন শান মার্ফি চিন্তিত হয়ে বলে, তাহলে এর মানে আমাদের আগেও কেউ এখানে এসেছে। জাহাজের নথিপত্র নিয়ে তারা নিজেদের স্টিমারে ফিরে আসে। পরের সকালে তারা এক ভয়ঙ্কর সত্য জানতে পারে। জাহাজে একটা বিশাল ছিদ্র হয়েছে, আর ধীরে ধীরে পানি ঢুকছে। যদি এটা বন্ধ না করা যায়, তাহলে পুরো জাহাজটা চিরতরে সমুদ্রের গভীরে তলিয়ে যাবে। তাই তারা সিদ্ধান্ত নেয় ৩ দিনের মধ্যে ছিদ্রটা মেরামত করবে, তারপর জাহাজটাকে বাইরে নিয়ে আসবে। সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এই সময় মারিন একা জাহাজের সেই অংশে যায় যেখানে একসময় সুইমিং পুল ছিল। কিন্তু সেখানে গিয়ে সে যা দেখে তা তাকে ভিতরে ভিতরে কাঁপিয়ে দেয়। পুলের দেওয়ালে গুলির চিহ্ন।
সে পুল থেকে বের হতে যাবে তখনই তার চোখ পড়ে উপরে। সেই একই মেয়ে, কেটি। ভয়ে তার পা পিছলে যায় আর সে ধীরে ধীরে পুলে পড়ে যায়। মাথা নিচে জোরে আঘাত লাগে আর রক্ত বেরোতে শুরু করে। কিন্তু অবাক করার মতো বিষয়, পানিটা যেন সেই রক্ত শুষে নিচ্ছে, যেন সেটা পান করছে। মারিন উপরে তাকায়, যেখানে কিছুক্ষণ আগে মেয়েটা দাঁড়িয়েছিল, কিন্তু এখন সেখানে দাঁড়িয়ে আছে জ্যাক। জ্যাক তাকে টেনে তোলে। তারা দুজন সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু ক্যামেরা আবার পুলের থেকে ফিরলে দেখা যায় পুরো পুলটাই এখন রক্তে ভর্তি হয়ে গেছে। মারিন আর জ্যাক সামনে এগিয়ে একটা ভারী দরজা খোলে। দরজা খুলতেই তীব্র গতিতে পানি বেরোতে শুরু করে আর তাদের ভিতরের দিকে টেনে নেয়। দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এখন তাদের একটাই পথ, সামনে এগোনো। কিছুক্ষণ পর তারা পৌঁছে যায় একটা বড় কেবিনে। সেখানে রাখা ছিল 9টা বিশাল কাঠের বাক্স। অন্যরাও এসে যোগ দেয়। সবাই মিলে বাক্সগুলো খোলে আর ভিতরে যা দেখে তাতে সবাই অবাক হয়ে যায়। প্রতিটি বাক্স ভর্তি সোনার ইট। মোট 9টা বাক্স, আর প্রতিটাতে 28টা করে সোনার বার, মানে এক বিশাল ধনভাণ্ডার। লোভ আর উত্তেজনায় সবাই ডুবে যায়। তারা সিদ্ধান্ত নেয়, জাহাজকে বাদ দাও, শুধু সোনা নিয়ে চলে যাওয়া যাক। সব সোনা তুলে তারা নিজেদের স্টিমারে নিয়ে যায়। কিন্তু তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। স্টিমারের ভিতরে গ্যাস সিলিন্ডারের নখ নিজে থেকেই ঘুরতে শুরু করে আর ধীরে ধীরে গ্যাস ছড়িয়ে পড়ে চারদিকে। ঠিক তখনই মারিন আবার দেখতে পায় কেটির আত্মা। মেয়েটা ভয় পেয়ে তার দিকে দৌড়ে আসে, যেন তাকে সতর্ক করতে চাইছে। কিন্তু হঠাৎই এক অদৃশ্য শক্তি কেটিকে ধাক্কা মারে আর সে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে টিমের একজন সদস্য ইঞ্জিন চালু করে দেয়, আর পরের সেকেন্ডেই ভয়ঙ্কর বিস্ফোরণ। স্টিমারটা আগুনের গোলায় পরিণত হয় আর ভিতরে থাকা সবাই জীবন্ত পুড়ে মারা যায়। এখন মারিনের মনে একটাই প্রশ্ন, এই মেয়েটা কে? সে কেন বারবার সামনে আসছে? সত্য জানার জন্য মারিন জাহাজের যাত্রীদের ডেটা খুঁজতে থাকে। সেখানে সে পায় একটা নাম, কেটি হার্ডউড। সে কেটির রুমে পৌঁছায় আর সেখানে সে দেখতে পায় কেটির কঙ্কাল। এখন সব পরিষ্কার। এতক্ষণ যাকে সে দেখছিল সে আসলে কেটির আত্মা, যে এই জাহাজে বন্দী হয়ে আছে। অন্যদিকে শান মার্ফি বসে আছে ক্যাপ্টেনের রুমে। হঠাৎ তার সামনে হাজির হয় এই জাহাজের পুরনো ক্যাপ্টেনের আত্মা। সে মার্ফির হাতে একটা মদের গ্লাস দিয়ে বলে, খেয়ে নাও, তোমার দরকার হবে। তারপর সে একটা পুরনো ছবি বের করে। সেই ছবিতে আরেকটা জাহাজ দেখা যায়, যার নাম লরেল। ক্যাপ্টেন জানায়, অনেক বছর আগে 1962 সালে তারা এই জাহাজটাকেই উদ্ধার করেছিল, আর আজ সেই একই গল্প আবারও পুনরাবৃত্তি হচ্ছে। এরপর সে আরেকটা পুরনো ছবি দেখায়। ছবিটা দেখেই মার্ফির মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝতে পারে এই রহস্যের শিকড় অনেক গভীরে। এদিকে মারিন জাহাজের এক কোণে বসে আছে। তার সামনে বসে আছে সেই ছোট্ট কেটির আত্মা। এইবার কেটি স্পষ্ট করে সত্যটা বলে, এই জাহাজে শুধু আমার নয়, অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। তাদের আত্মাগুলো এখানেই আটকে আছে, আর এর পেছনে আছে কেউ যার এই আত্মাগুলো দরকার। তার উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত আমরা কেউ মুক্তি পাব না। আমাদের মুক্তি মিলবে তখনই যখন তার খেলা শেষ হবে। কেটির কথা শুনে মারিন ভয়ে জমে যায়। এই সময় টিমের আরেক সদস্য সেই হলে পৌঁছে যায় যেখানে একসময় জমজমাট পার্টি হতো। হঠাৎই তার সামনে দৃশ্য বদলে যায়। সঙ্গীত, আলো, নাচ সবকিছু যেন আবার জীবন্ত হয়ে ওঠে, ঠিক 1962 সালের সেই রাতের মতো। স্টেজে সেই একই গায়িকা, যার গানে সবাই মুগ্ধ হয়ে নাচছিল। কিন্তু সবটাই ছিল এক মরীচিকা, এক ফাঁদ। তাকে বিভ্রান্ত করে আটকে ফেলা হয়, আর মুহূর্তের মধ্যেই তার জীবন শেষ হয়ে যায়। এখনো পর্যন্ত 2 জন মারা গেছে। অন্যদিকে টিমের আরও 2 জন সদস্য পৌঁছে যায় এক দৃষ্টিনন্দন ডাইনিং টেবিলে। খাবারের গন্ধ এতটাই লোভনীয় যে তারা নিজেকে আটকাতে পারে না। কিন্তু প্রথম লোকমা মুখে দেওয়ার সাথে সাথেই সত্য সামনে আসে। প্লেটের ভিতরে খাবার নয়, পচা গলা কীটপতঙ্গ নড়াচড়া করছে। দুজনেই ঘৃণা আর ভয়ে বমি করে ফেলে। এরপর ক্যামেরা আবার শন মার্ফির দিকে ফিরে আসে। ধীরে ধীরে তার কাছে সত্যিটা পরিষ্কার হতে থাকে, আর সে যেভাবেই হোক এই জাহাজ থেকে বেরিয়ে যেতে চায়। সে মারিনকে খুঁজতে থাকে, কিন্তু ঠিক তখনই তার সামনে হাজির হয় তার সেই সঙ্গী, যে বিস্ফোরণে মারা গিয়েছিল। আসলে এটা তার সঙ্গীর ভূত, যা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ওদিকে মারিনও শনকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায়, কিন্তু শানের চোখে মারিনকে দেখে মনে হয় সে যেন সেই মৃত সঙ্গীকেই দেখছে। ভয় আর বিভ্রান্তির মধ্যে পড়ে শান মারিনের ওপর হামলা করে বসে।
মারিন প্রাণপণ লড়াই করে আর শেষমেশ তাকে আহত করে। শান প্রায় তাকে মেরে ফেলতেই যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে জ্যাক এসে তাকে অজ্ঞান করে দেয়। এই জ্যাকই সেই মানুষ যে সবাইকে এখানে নিয়ে এসেছিল। এখন সে শানের ওপর সন্দেহ দেখিয়ে তাকে নিচের এক অ্যাকোয়ারিয়াম রুমে বন্দি করে রাখে। বাকি দুইজন সঙ্গী জ্যাক আর মারিন সবাই মিলে জাহাজটা মেরামত করতে শুরু করে, কারণ তাদের সামনে আর কোনো উপায় নেই। জাহাজ ঠিক না হলে সবাই ডুবে মরবে। এই সময় মারিন তার আরেক সঙ্গীকে খুঁজতে বেরোয়, কিন্তু আবারও তার সামনে হাজির হয় কেটির আত্মা। এইবার সে মারিনকে সত্যিটা দেখায়। সে দেখায় সেই সঙ্গী আগে পার্টি হলে গিয়েছিল, যেখানে সেই গায়িকার আত্মা তাকে প্রলুব্ধ করে। মোহে পড়ে সে তার পেছনে উপরে চলে যায়, কিন্তু বিশ্বাস করার সাথে সাথেই গায়িকার আত্মা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর সে নিচে পড়ে মারা যায়। এরপর কেটির আত্মা মারিনের হাত ধরে তাকে পুরো সত্যিটা দেখায়। 1962 সালের সেই রাতে জাহাজের প্রতিটি কোণের রক্ত আর চিৎকারে ভরে গিয়েছিল। প্রত্যেক যাত্রীকে আলাদা আলাদাভাবে হত্যা করা হয়েছিল, আর তাদের মধ্যে কেটিও ছিল। সেই সময়ে একদল লোক এই জাহাজে আসে ধন সম্পদের খোঁজে। অবশেষে তারা পৌঁছে যায় সেই সোনার বাক্সগুলোর কাছে। সোনা দেখে সবার চোখ লোভে চকচক করে ওঠে, কিন্তু এখান থেকেই শুরু হয় আসল খেলা। হঠাৎ সেই ঘরেই হাজির হয় সেই গায়িকা যে 1962 সালে শেষবার গান গিয়েছিল। সে দলের এক সদস্যকে নিজের জালে ফাঁসিয়ে ফেলে। লোভ আর কামনার ফাঁদে পড়ে সেই লোক নিজের সঙ্গীদের ওপরই হামলা করে আর একে একে সবাইকে মেরে ফেলে। কিন্তু সত্যিটা ছিল অন্যরকম। গায়িকার কাছে তার কোনো মূল্যই ছিল না। সবাইকে শেষ করে দেওয়ার পর তার চোখেও লোভ জেগে ওঠে। সে ভাবে এখন পুরো ধনসম্পদ শুধু তারই, আর পরের মুহূর্তেই সে সেই লোকটাকেও বিশ্বাসঘাতকতা করে মেরে ফেলে। গায়িকার মনে হয় এখন জাহাজ আর সোনা সবই তার দখলে, কিন্তু ঠিক তখনই ছায়া থেকে বেরিয়ে আসে আসল খেলার নিয়ন্ত্রক। সেই ব্যক্তি যে পুরো জাহাজের এই ধ্বংসের পরিকল্পনা করেছিল। সে কিছু না বলেই শুধু একটা ইশারা করে, আর সেই ইশারাতেই গায়িকার মৃত্যু হয়ে যায়। মানে পুরো খেলাটা তারই নিয়ন্ত্রণে ছিল। ঠিক তখনই কেটির আত্মা আবার মারিনের সামনে আসে আর তাকে দেখায় সেই আসল মুখটা। মারিন স্তব্ধ হয়ে যায়। সে আর কেউ নয়, জ্যাক। হ্যাঁ, সেই জ্যাক যে সোনার লোভ দেখিয়ে সবাইকে এখানে নিয়ে এসেছিল। এখন মারিন সব বুঝতে পারে। তার সঙ্গী শন মার্ফি সম্পূর্ণ নির্দোষ ছিল। আসল অপরাধী হলো জ্যাক, যে মানুষ নয় বরং এক দুষ্টু আত্মা। মারিন দৌড়ে যায় শানকে বাঁচাতে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। শান ইতিমধ্যেই মারা গেছে। তার হাত থেকে একটা ছবি নিচে পড়ে যায়, সেই একই ছবি যা পুরনো ক্যাপ্টেনটাকে দিয়েছিল। এবার সব রহস্য একসাথে পরিষ্কার হয়ে যায়। জ্যাক কোনো মানুষ নয়, সে এক অশুভ আত্মা। সে আত্মাগুলোকে নিজের জন্য সংগ্রহ করে। হয়তো সে কোনো অন্ধকার শক্তি বা শয়তানের হয়ে কাজ করে, আর সেই কারণেই সে এই জাহাজে আসা প্রত্যেককে হত্যা করতে চায়, যাতে তাদের আত্মাগুলোও তার সংগ্রহের অংশ হয়ে যায়। এখন মারিন একা হয়ে যায়। সে তার সঙ্গীকে বলে, জ্যাকের ওপর নজর রাখো, আমি আরেকজনকে খুঁজতে যাচ্ছি। কিন্তু জাহাজের নিচে পৌঁছে সে জানতে পারে তার সেই সঙ্গী আগেই জ্যাকের শিকার হয়ে গেছে। এদিকে জ্যাক পৌঁছে যায় সেই জায়গায় যেখানে মারিনের সঙ্গী তাকে নজরে রাখছিল। দুজনের মধ্যে তর্ক শুরু হয়, যা দ্রুতই হাতাহাতিতে রূপ নেয়। রাগের মাথায় মারিনের সঙ্গী জ্যাকের ওপর গুলি চালায়। সে ভাবে জ্যাক মারা গেছে, তাই সে সেখান থেকে চলে যায়। এখন মারিন বুঝে যায় এই জাহাজ থেকে বেরোনোর একটাই উপায়, এটাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া। সে জাহাজের বিভিন্ন জায়গায় বোমা বসাতে শুরু করে, প্রতিটি কোণে প্রতিটি অংশে বিস্ফোরক লাগিয়ে ফেলে। ঠিক তখনই তার সেই সঙ্গী ফিরে আসে যে জ্যাককে গুলি করেছিল। সে বলে, আমাদের জাহাজটা উড়িয়ে দেওয়া উচিত না, যদি এটা ঠিক হয় তাহলে হয়তো আমরা বাঁচতে পারব। কিন্তু মারিন কিছুতেই রাজি হয় না। তার চোখে ছিল দৃঢ় সংকল্প, না, এই জাহাজ ধ্বংস হতেই হবে। এর ভেতরে অসংখ্য আত্মাবন্দী। যদি এটা না ভাঙা হয়, জ্যাক আবারও মানুষকে এখানে ফাঁদে ফেলবে, তাদের মেরে ফেলবে, আর তাদের আত্মাগুলো চিরদিনের জন্য এখানে বন্দী থাকবে। সঙ্গী কিছু বলার আগেই তার মুখ বদলেতে শুরু করে, আর মুহূর্তের মধ্যে সামনে দাঁড়িয়ে যায় জ্যাক। মানে সে তার সঙ্গীকেও প্রতারণা করে মেরে ফেলেছে। জ্যাক হেসে বলে, তুমি আর আমি এক রকম। যেমন তুমি ডুবে যাওয়া জাহাজ সংগ্রহ করো, ঠিক তেমনই আমি আত্মা সংগ্রহ করি।
আমি আগে মানুষ ছিলাম, কিন্তু অনেক পাপ করেছি। শাস্তি হিসেবে আমাকে এই কাজ দেওয়া হয়েছে। এখন আমি একজন সোল কালেক্টর, আমার আত্মা দরকার, আর এই জাহাজই আমার অস্ত্র। তুমি এটা ধ্বংস করতে চাও, কিন্তু আমি সেটা কখনো হতে দেব না। এই বলে জ্যাক মারিনের উপর আক্রমণ করে, কিন্তু মারিন হার মানে না। সে একটা ধারালো লোহার দণ্ড তুলে জ্যাকের পায়ে গেঁথে দেয়। ব্যথায় জ্যাক ছটফট করতে থাকে। সেই সুযোগে মারিন একই দণ্ড ছুঁড়ে মারে রিমোট কন্ট্রোলের দিকে। রিমোটের বোতাম চাপা পড়ে যায়, আর সাথে সাথে জাহাজের প্রতিটি জায়গায় একের পর এক বিস্ফোরণ শুরু হয়। মারিন নিজেও জাহাজ থেকে লাফ দিয়ে পড়ে। পানিতে পড়ার সাথে সাথে চারিদিকে আগুন আর বিস্ফোরণের ঢেউ ছড়িয়ে পড়ে। পানির নিচে মারিন আটকে যায়, তার শ্বাস বন্ধ হয়ে আসতে থাকে। ঠিক তখনই তার সামনে হাজির হয় সেই ছোট্ট মেয়েটি, কেটি। তার আত্মা মারিনের হাত ধরে তাকে উপরের দিকে পথ দেখায়। অনেক কষ্টে মারিন পানির ওপর ভেসে ওঠে। সে দেখে জাহাজ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আর তার সাথে সাথে সব বন্দি আত্মাও মুক্ত হয়ে যাচ্ছে। চারিদিকে আলো ছড়িয়ে পড়ে, প্রতিটি আত্মা ধীরে ধীরে মুক্তির পথে এগিয়ে যায়। তাদের মধ্যেই ছিল কেটি, যে শেষ মুহূর্ত পর্যন্ত মারিনকে সাহায্য করেছে। আসলে বাকি আত্মাগুলো জ্যাকের দাস পরিণত হয়েছিল, কিন্তু কেটি ছিল এক পবিত্র আত্মা, তাই সে কখনো দাসে পরিণত হয়নি। এই কারণেই সে বারবার মারিনকে সাহায্য করেছে, আর আজ তার কারণেই সব আত্মা অবশেষে মুক্তি পেয়েছে। মারিন একটি কাঠের বাক্স ধরে সমুদ্রে ভেসে থাকে। অনেকক্ষণ পর একটি জাহাজ তাকে দেখতে পায় আর তুলে নেয়। অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যখন তার জ্ঞান ফিরে আসে, সে দেখে সেই জাহাজের সব সোনা একটি নতুন জাহাজে তোলা হচ্ছে। মানে সেই একই লোভের ফাঁদ আবার তৈরি হচ্ছে। জ্যাকের আত্মা এখনও বেঁচে আছে, আর সে আবার এই সোনার লোভ দেখিয়ে নতুন মানুষদের ফাঁদে ফেলবে, তাদের মেরে ফেলবে আর চিরদিনের জন্য বন্দি করে রাখবে। মারিন আতঙ্কে সবাইকে থামাতে চায়, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। ঠিক তখনই ভিড়ের মাঝ থেকে হেঁটে যায় সেই একই মানুষ, জ্যাক। সে হালকা হেসে দিয়ে নতুন জাহাজে উঠে পড়ে। মারিন অসহায় চোখে তাকিয়ে থাকে। তার চিৎকার কেউ শোনে না। এভাবেই গল্পটা শেষ হয়। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এমন আরও দারুণ গল্পের জন্য সাথে থাকুন।